সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে সম্ভবত একবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল। সন্দ্বীপে কোনো একটা মাহফিলে সম্ভবত একটা কোনো ঘটনা ঘটেছিল, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। আমাদেরকে যখন কারাগার থেকেও ছাড়া হয় ওই সময় স্পেসিফিকভাবে এই শর্তটা আরোপ করে দিয়েছে যে আপনারা বাহিরে গিয়ে সরকার বিরোধী কোনো বক্তব্য দেবেন না। আমি ক্লিয়ারভাবে জানতে চেয়েছিলাম যে শব্দটা কি সরকার বিরোধী হবে না রাষ্ট্রবিরোধী হবে, কারণ রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়া এটা যে কোনো দেশের দৃষ্টিতে সবচাইতে বড় অপরাধ হবে, সন্দেহ নেই। তো সরকার বিরোধী বক্তব্য দেওয়াই তো গণতন্ত্রের সৌন্দর্য। সরকারের সমালোচনা যদি না করা যায় তাহলে গণতন্ত্র দাবি করার তো অর্থ থাকে না। কিন্তু বলেছিল হুজুর এত যুক্তিতর্ক দিয়ে হবে না, যেটা আদেশ ছিল সেটাই আপনাকে বললাম, সরকার বিরোধী কোনো বক্তব্য দিতে পারবেন না। কিন্তু আমি সর্বপ্রথম এসে বাইরে আমাদের উপর যে জুলুমগুলো হয়েছিল পাবলিক প্লেসে, বিশেষ করে ওয়াজ মাহফিলে, সবগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। আমার আশা ছিল এটা, আমি 1 বছর পর বের হলে অনেক আলেম 2 বছর 2.5 বছর কেউ 3 বছর পরে মুক্ত হয়েছেন। আমার প্রত্যাশা ছিল আমি এই বাস্তবতাগুলো স্পষ্ট করার দ্বারা যদি তাদের দুঃখটা একটু সহজ হয় এবং তাদের সাথে অন্তত একটু সুন্দর আচরণ করা হয়, এটাই বড় প্রাপ্তি হবে। এগুলোর কারণে বের হওয়ার পর আমি আবার রোশনালে পড়ে যাই এবং বারবার আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। মানে আপনি টার্গেটে ছিলেন? টার্গেটে ছিলাম। মৌলভীবাজার, আমার বাড়ি সিলেটে, আমাদের বিভাগের একটা জেলায় হলো মৌলভীবাজার। এই পুরো জেলায় আমি কোনো মাহফিলে অংশগ্রহণ করতে পারতাম না। দিনাজপুর গোরে শহীদ একটা ময়দান আছে, বিশাল মাঠ, এখানে লক্ষ লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করে। সেখানে সব ওলামায়ে কেরাম মিলে মাহফিলের আয়োজন করেছেন। সেখানেও তারা বলেছে যে খবরদার আলী হাসান ওসামা আসলে মাহফিলে হবে না, তাকে মাইনাস করে যাকে এনেই করেন মাহফিল করতে সমস্যা হবে না। রংপুর বিভাগে সবচাইতে বড় নামি দামি প্রতিষ্ঠান জুম্মাপাড়া মাদ্রাসা, সেখানে মাহফিলে দাওয়াত ছিল। আমি ঢাকা থেকে ফ্লাই করে সৈয়দপুর এয়ারপোর্টে গিয়ে নামলাম। পুরো এয়ারপোর্ট পুলিশ ঘেরাও করে ফেলেছিল। তাদের বক্তব্য ছিল যদি 1 পা বাইরে দেন আপনাকে গ্রেফতার করা হবে। আমি বললাম এটা কেমন কথা, আমি মেহমান হয়ে এসেছি, দাওয়াতে এসেছি। হ্যাঁ, আপনারা কোনো শর্ত দিতে পারেন কিন্তু বের হলেই গ্রেফতার করবেন, এটা আসলে কোন আইনের নজরে পড়ে। বললো এত কথা চলবে না, নিজের টাকায় টিকিট কেটে আবার ঢাকায় ব্যাক করেন। তো ঢাকায় ব্যাক করে যখন আমি এয়ারপোর্ট অতিক্রম করেছি, ওই অতিক্রম করার সময় এক পুলিশ জিজ্ঞাসা করে ওদিকে তথ্য জানিয়েছে, এরপর নাকি তারা সৈয়দপুর এয়ারপোর্ট থেকে ছড়েছে। তো সন্দ্বীপ যাওয়ার পর যেটা হলো, সন্দ্বীপ ওই একটা মাদ্রাসার মাহফিল ছিল, আগেও আমি গিয়েছি, এর আগেও 2 বছর সেখানে গিয়েছি। তো যেই বছর ঝামেলা হলো সেখানে মাহফিলে সব স্বাভাবিকভাবেই চলছিল, আমি স্টেজে উঠলাম, বয়ান চলছে, হঠাৎ করে মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে এসে বয়ানের ভেতর, এটা তবে মুক্ত হওয়ার পরের ঘটনা? মুক্ত হওয়ার পরে, এই সবগুলোই মুক্ত হওয়ার পরে। তো আমাকে কানে কানে বলছিল, আমি কোনো লিস্টেড আসামি মানে নিষিদ্ধ বক্তার ভেতরে ছিলাম না। তারা বিভিন্ন সময় বক্তাদের একটা তালিকা প্রকাশ করেছে, প্রথমে 10 জন, পরে 19, পরে 29, সর্বশেষ 33। এটা কারা করেছে? এটা সরকারিভাবে আলাদা করে পরিপত্র জারি করেছে বলে আমার জানা নেই, কিন্তু থানাগুলোতে এই লিস্টটা দেয়া থাকতো এবং মাহফিলের পারমিশন নিতে তারা বাধ্য করতো। ওই পারমিশনের জন্য মানে সিন্ডিকেট এমনভাবে সাজিয়েছে দলীয় লোকদের সাহায্য নিতে হতো এবং তাদের মাধ্যমে প্রশাসন থেকে ক্লিয়ারেন্স নিতে হতো। তো প্রশাসনের কাছে গেলে তারা ওই তালিকাটা বের করতো। তো এটা অবশ্যই তাদের কাছে পৌঁছানো হয়েছে, না হলে সারা দেশে তো একই তালিকা থাকার কথা না। ওই তালিকার ভেতরে আমার নাম ছিল না। এছাড়া মাহফিল করা সম্ভব ছিল না? হ্যাঁ, না, এছাড়া বেশিরভাগ জায়গায় মাহফিল করতে দেওয়া হতো না। হ্যাঁ, কখনো যদি কোনো জায়গায় আলেমরা খুব পাওয়ারফুল হয় সেখানে হয়তো তারা আদায় করে নিত জোর করে, কিন্তু নর্মালি করতে দিত না। তো আমার উপর মাহফিল করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না, থাকলে এটা যৌক্তিক ছিল, কিন্তু কোনো নিষেধাজ্ঞা লিখিতভাবে অলিখিতভাবে আমার জানা মতে ছিল না।